কিছু বলার নেই। তবে স্পেনের এই ম্যাচটার পরে আমরা যদি ইরান ম্যাচ নিয়ে কথা বলি, সেটা তো আসলে কপাল তাদের বা ভাগ্য যদি বলি, সেটা মিশরের সঙ্গে তাদের সহায় হয়নি। এক গোলে আমরা দেখেছি সাবের তিনি 5 মিনিটে গোল দিয়ে দিয়েছিলেন এবং রাজিয়ান তিনি 14 মিনিট, এবং এই গোল যে এক এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে। আমরা তারেমির পেনাল্টি মিসের কথা বলতে পারি, তিনি আর্লি সেখানে কিপার ঠেকিয়ে দেন এবং শেষ দিকে অফসাইডে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তবে এই জায়গায় দেখুন খুব কাছাকাছি থেকেও কেউ ফলাফলটা আনতে পারলো না, যেটার কারণে ইরানকে অপেক্ষা করতে না। হচ্ছে। ইজিপ্ট আর ইরান আসলে আমরা তাদের এরকম ব্যাটল অনেকবার দেখেছি। আপনি যদি আরব নেশন কাপে দেখেন বা আপনার তাদের কিন্তু মুখোমুখি অনেকবার হয়েছে। আমি যদি ইফ আই নট মিস, ইরান কিন্তু আমাদের এশিয়ার বা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কিন্তু ইজিপ্ট থেকে আগানো। তো সেই ক্ষেত্রে আপনার ধরেন যে ইরানের যে পারফরমেন্স গতকাল ছিল, এটা আসলে তাদের ফরে যাওয়া উচিত ছিল একেবারেই। আমি জানি না, এটা সব ডিসাইডেড সৃষ্টিকর্তা, কিন্তু আসলে তারা ডিজার্ভিং পারফরমেন্স করেছে। না একেবারে, তবে শুরু থেকেই মানে রাজনৈতিক কারণে বলেন, ট্রেনিং করতে না পারা ঠিক মতো, মেক্সিকোতে যে আপস এন্ড ডাউন, এত আপনার টেনশন, ওয়ার্ল্ড কাপে আসতে পারবে কি না, তারপরে প্লেয়ারদের ভিতরে এটা কিন্তু আসলে একটা বিশাল ধরনের হ্যারাসমেন্ট। আপনি যখন ওয়ার্ল্ড কাপে এসে 3 ম্যাচ না হেরে 3 পয়েন্ট পাবেন, এটা কিন্তু একটা বিগ অ্যাচিভমেন্ট। এখন জাস্ট এখনো সুযোগ আছে, ওয়েট করতে হবে লাস্ট গ্রুপের দুইটা গ্রুপের কিছু হিসাব নিকাশ আছে। তবে যে একেবারে শেষ মুহূর্তে যে গোলটা হতে পারতো, আমরা যদি সেই অফসাইডটা দেখি, সেটা নিয়েও কথা হচ্ছে। যদিও এটা বলা হচ্ছে আসলে অফসাইড, এরকম একটা সিচুয়েশনে গোলটা হয়েই গিয়েছিল। যিনি খলিল জাদে, তার নামটা ভুলে যাই, তিনি গোলটা দিয়েই দিয়েছিলেন এবং উল্লাসও হয়েছিল। তবে শেষ পর্যন্ত আমরা পরের ছবিটা দেখলেও বুঝবো যে এই জায়গাটায় যে অফসাইড ধরা হয়েছে, দেখে মনে হচ্ছিল যে না ঠিকঠাকই আছে, এটা বেঁচে গেলেও যেতে পারে। হাতটা ভিতরে, হাত আর পা। পরের ফ্রেমটাতে আমরা দেখছি যে একটু 2 মিলিমিটার কিংবা এটার কারণে আরো একটা ছবি দেখলে আমরা বুঝবো যে না হয়ে গেছে। তবে অফসাইডটা বোধহয় এটা হয়েছে, তাই না, এটুকুর জন্য। ও ইয়া একটুর জন্য একদম মানে আপনার এটা আসলে বলবো যে মানে বে আর না থাকলে হয়তো বা এটা এটা গোল হুইসেল দিত, কারণ মানে এটা কিন্তু আসলে আপনি এত স্পিডের মধ্যে বুঝতে পারবেন না। যখন এটাকে নিয়ে আপনার ডিসিশন নেওয়া হচ্ছিল, বারবার দেখানো হচ্ছিল, তারপরেই কিন্তু এটা আর কি বের হয়ে আসছে। আসলে বলবো যে একদম মানে একদম একটুখানির জন্য আপনার ইরান কিন্তু এমন একটা মানে ওয়েট করতে হচ্ছে। যদি ওই ম্যাচে জিতে যেত, তারা কিন্তু থ্রো সেকেন্ড হয়ে পৌঁছে যেত। না একেবারে তাদের ব্যাড লাক, যেটা বলছিলাম যে শুরু থেকে ট্রেনিং করতে না পারা, ইউএস এর সঙ্গে এক ধরনের রাজনৈতিক দ্বন্দ্ব, এবং সেখান থেকে তারা মেক্সিকোতে যে তাদের প্র্যাকটিস করতে হয়, তারা ম্যাচের পর আবার সেখানে ফিরে যেতে হয়। তারা ম্যাচের পরে রিকোয়েস্ট করে যে আমরা পরে যাই একটু, কিন্তু না, ম্যাচের পরে 1 ঘন্টার মধ্যে তাদের স্টেডিয়াম ছাড়তে হয়। সেখান থেকে এরকম একটা ম্যাচ, এবং সবচেয়ে আলোচনায় থাকা এই দল, তো ভাগ্য বলে যদি কিছু থাকে সেটা আছে বোধহয়। এবং এখনো যদি তাদের কপালে থাকে, যেমনটা বলছিলাম, কিছু হিসেব নিকাশ মেলাতে হবে তাদের। ঘানা, ক্রোয়েশিয়া তাদের সঙ্গে হিসেব আছে, ক্রোয়েশিয়াকে হারিয়ে দিতে হবে ঘানার। এছাড়াও 2টো ম্যাচ আছে, আরও সেই ম্যাচগুলোর দিকে তাদের তাকিয়ে থাকতে হচ্ছে। তবে অসম্ভব না তাদের জন্য, কিন্তু টাফ তো, ক্যালকুলেশন যেটা আছে একটু টাফ। আমি দেখলাম যে আসলে তারা এখন তাদের অবস্থান আই থিঙ্ক 7 or 8, কিন্তু লাস্ট 2 গ্রুপের খেলা আছে, সেখান থেকেও কিন্তু আপনার আর 2টা 3টা 4টা টিম যাবে, যেটা আপনি বললেন। তো এখন ঘটনা হয়েছে একটু ওয়েট করতে হবে, অনেক সমীকরণ আছে, দে হ্যাভ পসিবিলিটি গো 32, কিন্তু এখন ঘটনা হয়েছে যে এই সমীকরণটা আসার কারণটাই কিন্তু একটা ডিফিকাল্ট। কারণ আপনি সাউথ কোরিয়াকে দেখেন, তারা ফার্স্ট ম্যাচ জেতার পরে পরপর 2 ম্যাচ হেরে এখন কিন্তু ওয়েট করছে আসলে কোন টিমে রেজাল্ট খারাপ হবে, তারপরে আমরা ওইখানে যাব। তো এটা আসলে অ্যাজ এ টিম, অ্যাজ এ কান্ট্রি বিগ টেনশন।